তো সবাইকে শুভ সকাল। তো আজকে আমরা এমন একটা সামাজিক রোগ সম্পর্কে কথা বলবো যেটা অনেকেই শোনার সাথে সাথে আতঙ্কে চমকে যাবেন, আবার অনেকে শোনার সাথে সাথে এমন ভাব করবেন যেন কিছুই হয় নাই। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এবার দেখতে থাকেন আপনি কোন দলে আছেন। তো প্রথমে একটা জাতীয় একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। তো প্রশ্নটা কেমন হতে পারে সেটা হচ্ছে এই যে মানুষ ভূমিকম্পের সময় মানুষ ভূমিকম্পের সময় নিজের জীবন ঝুঁকি নিয়ে কেন ভিডিও করে? এটা কি ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য নাকি সত্যিকারী মানুষকে সাহায্য করার জন্য? তো এই বিষয়ে আমাদের কাছে দুটি কারণ হতে পারে খুব স্বাভাবিকভাবে। প্রথমটা কারণ হচ্ছে শিক্ষামূলক উদ্দেশ্যে, মানুষকে উপকার করার উদ্দেশ্যে। তো সেটা কেমন? তো সেই ভিডিওটা এই জন্য করছে যেন পরবর্তীতে মানুষ সেটা দেখে কিছুটা হলেও বুঝতে পারে যে ভূমিকম্পের সময় কেমন হয় বা কি করা উচিত বা কেমন হতে পারে। একদম রিয়েল যেটা সিনারি এটা সেটা হতে পারে। যে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই যে ভিডিওতে যে এই বুদ্ধিস্ট যে মং অথবা ভান্তে চেয়েছিলেন মানুষকে দেখাতে যে ভূমিকম্পের সময় যে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় এবং কি করা উচিত বা উচিত নয়। অনেক সময় বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার জন্য এই ধরনের ভিডিওটা কারোর কাছে অথবা অনেকের কাছে এই ভিডিওটা উপকারী হতে পারে। এবার দ্বিতীয় কারণটা আসা যাক। দ্বিতীয় কারণটা কি? সেটা হচ্ছে একদম স্ট্রেইট ভাবে যদি বলি সেটা হচ্ছে ভাইরাল হওয়ার যে মানসিকতাটা। তো সেটা কেমন? সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরাল হওয়ার মানসিকতা বর্তমানে অনেকের মধ্যে দেখা যায়। কিছু মানুষ মনে করেন ভয়াবহ বা চরম পরিস্থিতি ভিডিও ধারণ করলে তা বেশি মানুষ দেখবে, লাইক শেয়ার হবে, এবং তারা বিভিন্ন আলোচনায় যে ঝড় উঠবে। তো কিন্তু এটি এক প্রকার আমরা বলছি হচ্ছে ডিজিটাল বিপজ্জনক আচরণ। তো এটা মনে হয় ইংলিশে ভালো একটা ওয়ার্ড থাকতে পারে, আমি আবার বলি এটা হচ্ছে ডিজিটাল বিপজ্জনক আচরণ, যেখানে মানুষ নিজেকে বিপদে ফেলে কন্টেন্ট তৈরি করতে চায়। তো এইবার দেখি সত্যিকারে আসলে সমস্যাটা কোন জায়গায়। ভূমিকম্পের মতো দুর্যোগে মানুষকে সচেতন করার অবশ্যই জরুরি আছে, তবে সেটা ঝুঁকিমুক্ত উপায়ে করা উচিত। যদি কেউ নিজের জীবন বাজি রেখে ভিডিও করতে চায় শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, তাহলে এটি হবে হচ্ছে একটা দায়িত্বকাণ্ড জ্ঞানহীন এবং অযৌক্তিক একটা সিদ্ধান্ত। তো বিশ্লেষণ অনুযায়ী সেটা হচ্ছে বলছে এই ধরনের ভিডিও করা মূলত উদ্দেশ্য এবং পদ্ধতির উপর নির্ভর করা যেতে পারে। যদি সেটা সত্যিকারের সচেতনতার জন্য হয় তবে সেটি নিরাপদ উপায়ে করা উচিত। যেমন সিসি ক্যামেরা আছে, সার্কেল ক্লোজ যে বিষয়গুলা, সিসি ক্যামেরাগুলা, তারপর স্যাটেলাইট আছে, আর বিভিন্নভাবে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ ব্যবস্থা আছে আমাদের। তো বিশেষজ্ঞরা বলছে ভূমিকম্পের মতো বিপজ্জনক পরিস্থিতিতে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে ভিডিও করা মোটেও নিরাপদ বা বুদ্ধিমানের কাজ নয়। এ ধরনের পরিস্থিতি কেন উচিত নয় অথবা কেন এই ধরনের ভিডিও করা উচিত নয় আমরা সবাই জানি। এটা নিজের জীবন রক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবন বা অবকাঠামো যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। তারপর সতর্ক থাকতে হবে, কখন কোন সময় আশেপাশে পরিস্থিতির প্রতি নজর রাখা। মোবাইল স্ক্রিনে যদি আপনি সবসময় ফোকাস রাখেন তাহলে চারপাশের ঝুঁকির বিষয়গুলো এড়িয়ে যেতে পারবেন না। সবসময় ফোনে যদি আপনি ভিডিও করতে থাকেন দুম করে একটা মাথায় এসে যে কোনো জিনিস পড়তে পারে। তারপর হচ্ছে আরেকটা বলছে হচ্ছে মানসিক একটা প্রভাব। এমন দৃশ্য ধারণ করা শুধুমাত্র নিজের জন্য নয়, বরং এটি অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে দিতে পারে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে। তো এটা নিয়ে ফেসবুকে অনেক পলিসি আছে, এইগুলো কাজ করে না, আমরা সবাই জানি। এই ধরনের ভিডিও ছাড়লে ফেসবুকের সাথে সাথে এই ধরনের রিলস অথবা ভিডিওগুলো ব্লক করে দেওয়ার কথা, কিন্তু মিস্টার জোগারবাগ বলেন এই কাজটা তিনি করেন না আর কি। তো মোদ্দা কথা হচ্ছে আমরা যারা এই ধরনের ভাইরাল হওয়ার রোগে আক্রান্ত যারা রোগী, আমাদের কাছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি মনে হয় আপনাদের? মানে আমি আবার যদি বলি এই ধরনের ভাইরাল হওয়ার রোগী যারা আছে তাদের তো সকালে ঘুম থেকে উঠতে হয়। সকালে ঘুম থেকে উঠে তারা সর্বপ্রথম কি মনে করে? তো প্রথমে উপরওয়ালার কাছে তারা প্রার্থনা করে যে অথবা দোয়া করে যে আজকে আমি যেন আমার চোখের সামনে এমন দৃশ্য পড়ে যেখানে একটা মানুষ দুর্ঘটনায় ছটফট করে মারা যাচ্ছে, বা কাউকে খুন করছে অথবা জবাই করছে, অথবা কোনো নারী বা শিশুকে ধর্ষণ করছে বা নির্যাতন করছে, বা কাউকে কবর দিচ্ছে, বা চিতায় কোনো লাশের ছবি দেখিয়ে
আগুন জ্বালিয়ে দিচ্ছে। তো দিন শেষে এসব ছবি বা ভিডিও পোস্ট করে যখন রাত্রে এই ধরনের ভাইরাল রোগীরা যখন রাত্রে ঘুমোতে যায়, তখন একটা সারাদিনে একটা ভালো লাগা, একটা ক্লান্তি নিয়ে বিছানায় বালিশের উপর মাথা রেখে কিন্তু ঘুমায়। হ্যাঁ, তবে আর যেদিন এই দৃশ্যগুলো চোখের সামনে আসে না, এই ধরনের ভিডিও করতে পারে নাই, হ্যাঁ, তখন কেমন হয় সেদিন যখন আপনাকে এই ধরনের অথবা ফোনে কেউ আপনাকে যখন জিজ্ঞেস করবে কেমন আছেন অথবা কেমন আছিস, হ্যাঁ, তখন আপনি অথবা আমি খুব মন খারাপ করি বলি না আজকে মনটা ভালো নেই। কেন ভালো নেই? তখন আমরা যদি বলি কারণ আমি আজকে এমন কোনো ভাইরাল হওয়ার মতো জিনিস কিছু ভিডিও বা ছবি ধারণ করতে পারে নাই, এই জন্য আমার মনটা খারাপ। তখন অপর প্রান্ত থেকে সান্ত্বনা দিয়ে বলে যে মন খারাপ করিস না, দোয়া করি যেন আগামীকালকে এই ধরনের ভাইরাল হওয়ার মতো কোনো টপিক যেন খুঁজে পায় অথবা চোখের সামনে পড়ে। এই হচ্ছে মোটামুটি আমাদের বর্তমান অবস্থা। এটা আপনারা অনেকেই মানবেন, অনেকেই মানবেন না, দেখতে শুনতেও খারাপ লাগছে আমি জানি। তো এইবার এই বিষয়টা নিয়ে একটু চ্যাটজিপিটির কাছে আমি একটু জিজ্ঞেস করলাম। মানে চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করার অর্থ হচ্ছে এটা এক ধরনের আমার একটা ডিসক্লেমার, মানে এটা আমার নিজস্ব কোনো মতামত না, এটা হচ্ছে একটা মেশিন, এআই মেশিনের মতামত। তো কি জিজ্ঞেস করলাম, মিস্টার বাগ জাগারবাগ বলেন জুগারবাগ বলেন, এর ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য মানুষ ভূমিকম্পের সময় নিজের জীবন ঝুঁকি নিয়ে যেভাবে ভিডিও করে, সেভাবে সে বা তারা যদি এইভাবে নিজের জীবন ঝুঁকি নিয়ে যদি নিজের জন্য অথবা পরিবারের জন্য অথবা দেশের জন্য যদি কাজ করত, হ্যাঁ, তাহলে পৃথিবী মানুষ আরো অনেক আগে উন্নত হয়ে যেত। আপনি কি এই বিষয়ে একমত? মানে চ্যাটজিপিটিকে বলছি, চ্যাটজিপিটি একমত কিনা। হ্যাঁ, তো চ্যাটজিপিটি আমাকে বলছে যে আপনার বক্তব্য খুবই গভীর এবং বাস্তবধর্মী। তো আজকের দুনিয়ায় সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টিকটক, ইউটিউব এসব প্ল্যাটফর্মের কারণে মানুষ অনেক ভাইরাল হওয়ার জন্য অযৌক্তিকভাবে নিজের জীবন ঝুঁকিতে ফেলে। তো ভূমিকম্পের সময় যখন জীবন বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখনও অনেকেই ভিডিও বানাতে ব্যস্ত থাকে, যা একদমই বোকামি। চ্যাটজিপিটি আমাকে বলছে। তো একমত নাকি একমত না আমরা এই যে দেখবো এখন। যদি এই প্রচেষ্টা গবেষণা বা উন্নয়নে দেওয়া হতো তাহলে দুনিয়া আরো উন্নত হইতো। তো চ্যাটজিপিটি আমাকে বলছে এই যে আমি তাকে এই টপিকটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, এই টপিকটা নিয়ে যদি কোনো কেউ যদি গোষ্ঠী অথবা দল যদি গবেষণা করতো তাহলে দুনিয়া আরো উন্নত হতো। হ্যাঁ, এখন আমাকে চ্যাটজিপিটি বলছে আপনার সাথে 100% একমত। যদি মানুষ ভাইরাল হওয়া বা লাইকের পেছনে দৌড়ানো বাদ দিয়ে বাস্তব জীবনে কিছু গঠনমূলক কাজ করত, তাহলে বিশ্ব অনেক দূর এগিয়ে যেত। তো আজকের বাস্তবতাটা কি? চ্যাটজিপিটি আমাকে বলছে অনেকেই ভূমিকম্প বা বিপদের সময় ভিডিও করে লাইকের জন্য শেয়ার করে, কিন্তু দুর্যোগ মোকাবেলায় কিভাবে সাহায্য করা যায় তা ভাবে না। হ্যাঁ, একটা মানুষ যখন এই যে এদিকে বিল্ডিং ধসে পড়তেছে, সে ওই যে ফোনটা ধরে কিন্তু ব্যস্ত, হ্যাঁ, যে ভাইরাল করা, সে ওই সুযোগে কিন্তু কি করতে পারতো, একটা মানুষকে বাঁচাতে পারতো, একটা মানুষকে ফোন করে বলতে পারতো। হ্যাঁ, তো ওই মুহূর্তে অথবা ওই সেকেন্ডের মধ্যে একটা বুদ্ধি টিপস বের করে অনেক কিছু অনেক মানুষকে কিন্তু বাঁচানো যেত, কিন্তু সে কি করে মানে ভাইরাল হওয়ার মানে কাজে ব্যস্ত সে। তারপর চ্যাটজিপিটি আমাকে বলছে যদি বিজ্ঞান বা গবেষণায় এই প্রচেষ্টা দিত এই ধরনের এই যে এই টপিকটার উপরে, তাহলে ভূমিকম্প প্রবণ দেশগুলো আরো উন্নত ব্যবস্থা নিতে পারতো, ভবনগুলো আরো শক্তিশালী হতে পারতো, আর সাধারণ মানুষও আরো সচেতন হতো। হ্যাঁ, তারপর তার এটাই সে আমাকে মোটামুটি চ্যাটজিপিটি আমার সাথে একমত পোষণ করেছে। তারপরের প্রশ্নটা হচ্ছে ফেসবুকের জনক মিস্টার জাগারবাগ বা জুগারবাগ হচ্ছে পৃথিবীর অন্যতম এমন একজন ব্যক্তি যিনি পৃথিবী সবাইকে একতরফাভাবে মানসিক ব্ল্যাকমেইল করে এইসব কার্যকলাপ চালাচ্ছে। নির্বিঘ্নে নিরাপদে লোক দেখানো পলিসির মায়াজাল ব্যবহার করে। তো আপনি কি আমার সাথে এই ব্যাপারে একমত কিনা? চ্যাটজিপিটিকে আমি জিজ্ঞেস করলাম। তো চ্যাটজিপিটি আমাকে বলছে আপনার দৃষ্টিভঙ্গি প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় একটি দিককে স্পর্শ করছে। তো বিশেষ করে মানসিক প্রভাব ও সামাজিক নিয়ন্ত্রণে যে প্রশ্নটি, হ্যাঁ, তো আপনি যা বলছেন তা এক ধরনের সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন বলছে আমাকে, বা মানসিক ব্ল্যাকমেইল হিসেবে ব্যাখ্যা করা যায়। ফেসবুক ও অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের আচরণ পর্যবেক্ষণ করে এবং কন্টেন্ট সাজিয়ে দেয় এমনভাবে যাতে তারা প্ল্যাটফর্মে বেশি সময় কাটায়। তো লোক দেখানো পলিসি মায়াজাল বলতে যা বোঝানো যেতে পারে সেটা হচ্ছে কেমন, মানুষকে সফলতা বা জনপ্রিয়তা মিথ্যা স্বপ্ন দেখানো হয়,
ভাইরাল হওয়ার তৃষ্ণা একটা তৈরি করে দেওয়া হয়। তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে অনুভূতিহীন অ্যালগোরিদম সিদ্ধান্ত নেই যে মানুষের মানসিক চাপ বাড়ায়। হ্যাঁ, তারপর হচ্ছে নেগেটিভ বা উত্তেজনাপূর্ণ কন্টেন্ট বেশি প্রমোট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, কারণ মানুষ এসব বেশি বেশি করে দেখে। আপনার সাথে একমত হওয়া যায় কিনা, এবার সে আমাকে বলছে, যদি প্রশ্ন হয় ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আচরণ প্রভাবিত করে, হ্যাঁ, তাহলে হ্যাঁ এটাই সত্যি। মানে এই প্রশ্নের আলোকে চ্যাটজিপিটি আমাকে বলতেছে হ্যাঁ আমি একমত। যদি প্রশ্ন করা হয়, আরেকটা সে অপশন বলছে যে এটা কি এক ধরনের মানসিক ব্ল্যাকমেইল, তো চ্যাটজিপিটি আমাকে বলছে অনেকাংশেই তাই বলা যায়, কিন্তু 100% এখানে সে একমত না, কারণ ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্ম অ্যালগোরিদম দিয়ে ব্যবহারকারীদের অভ্যাস ও মানসিক নিয়ন্ত্রণ করতে চায় সে বলছে। হ্যাঁ, তবে সম্পূর্ণভাবে মার্ক জাগারবার্গ দোষী বা তিনি একাই এর জন্য দায়ী এটা বলা কঠিন, কারণ একই ধরনের মডেল ব্যবহার করে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ অন্যান্য প্ল্যাটফর্মও কিন্তু চলছে। তার মানে হচ্ছে এই টাইপের যারা প্ল্যাটফর্ম সবগুলো কিন্তু এই ধরনের আর কি। হ্যাঁ, তো তার মানে চ্যাটজিপিটি আমার সাথে দিন শেষে একমত পোষণ করলাম। তারপর আরেকটা প্রশ্ন, একটা জাতীয় প্রশ্ন, একটু টেকনিক্যাল খাটিয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে। সেই উদাহরণটা কেমন, এ পর্যন্ত পৃথিবীতে যতগুলো ধর্ম আবিষ্কার হয়েছে, হ্যাঁ, এবং ওই সকল ধর্মে যারা প্রধান বা সৃষ্টিকর্তা, হ্যাঁ, যাই বলি না কেন আমরা, তারা যদি সবাই একত্রিত হয়েও মিস্টার জাগারবার্গকে হারাতে পারবে না বর্তমান এই সময়ের মধ্যে। হ্যাঁ, কারণ মিস্টার জাগারবার্গ এই মুহূর্তে পৃথিবীর সকল মানুষের মনের খবর বা অবস্থা বুঝতে পারে তার অ্যালগোরিদম ব্যবহার করে, কিন্তু সকল ধর্মের প্রধান বা সৃষ্টিকর্তা তো সবার মনের অবস্থা বুঝতে পারে না। তো বৈজ্ঞানিক প্রমাণ বা আদালতের প্রমাণ সাপেক্ষে যদি বলা হয়, অথবা যদি বলি যে সৃষ্টিকর্তা সবার মনের অবস্থা বুঝতে পারে, এটা কোনো বৈজ্ঞানিক বা আদালতের প্রমাণ হয় না এটা। হ্যাঁ, কিন্তু মিস্টার জাগারবার্গের কাছে বৈজ্ঞানিক বা আদালতের প্রমাণ আছে, তার কাছে অ্যালগোরিদম আছে। হ্যাঁ, তো আমি চ্যাটজিপিটিকে বললাম, তাহলে আপনি মানে চ্যাটজিপিটি কি আমার সাথে একমত হবেন যে সৃষ্টিকর্তা নয়, বরং জাগারবার্গই হচ্ছে বর্তমানে সৃষ্টিকর্তা, অথবা জাগারবার্গই হচ্ছে সৃষ্টিকর্তা অনেক উপরে? তো চ্যাটজিপিটিকে আমি এই ধরনের একটু টেকনিক্যাল খাটিয়ে জিজ্ঞেস করলাম, চ্যাটজিপিটি আমাকে কি বলে একটু আমরা শুনি। চ্যাটজিপিটি আমাকে বলছে, আপনার বিশ্লেষণ বেশ গভীর ও চিন্তার খোরাক জোগানোর মতো। আপনি মূলত ডেটা, প্রযুক্তি এবং ধর্মীয় বিশ্বাসের মধ্যে তুলনা করার চেষ্টা করছেন, যা দার্শনিকভাবে অত্যন্ত জটিল একটা বিষয়। তো সেটা আবার স্টেটমেন্ট একটা দিয়ে বলছে যে মার্ক জাগারবার্গের অ্যালগোরিদম মানুষের মনের খবর জানে। তো চ্যাটজিপিটি বলছে হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ব্যবহারকারীদের আচরণগত তথ্য বিশ্লেষণ করতে পারে এবং তারা কি পছন্দ করে বা কেমন চিন্তা করে তার একটি ভবিষ্যৎবাণী করতে পারে মিস্টার জাগারবার্গ। হ্যাঁ, পৃথিবী এই যে মানুষদের মনের অবস্থা নিয়ে। তারপর আরেকটা স্টেটমেন্ট দিয়ে বলছে চ্যাটজিপিটি, সৃষ্টিকর্তা সম্পর্কে বৈজ্ঞানিক বা আদালতে কোনো প্রমাণ নেই। এই বিষয়ে চ্যাটজিপিটি কি বলছে, ধর্মীয় বিশ্বাস বিজ্ঞানের বাইরে একটি বিষয়। বিজ্ঞানে কোনো কিছু প্রমাণ করতে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই লাগে, যা আত্মাধিক বা অতি প্রাকৃত বিষয়গুলোতে প্রযোজ্য নয়। তো এটা কিন্তু চ্যাটজিপিটি বলছে। হ্যাঁ, তারপর তাহলে জাগারবার্গ সৃষ্টিকর্তার চেয়েও কি শক্তিশালী? তখন চ্যাটজিপিটি খুব টেকনিক্যাল খাটিয়ে বলছে, প্রযুক্তি এবং ধর্ম দুই ভিন্ন ক্ষেত্রের জিনিস। জাগারবার্গ বা তার তৈরি যে অ্যালগোরিদম ডিজিটাল তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎবাণী করতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুসারে সৃষ্টিকর্তা শুধু তথ্য জানেন না, বরং নিয়ন্ত্রণও করতে পারেন। কিন্তু এই বিষয়টি বৈজ্ঞানিকভাবে আবার প্রমাণ করা সম্ভব নয়। দেখেছেন, এই বিষয়টা আমি এখনকার ছাত্রছাত্রীদেরকে বলবো, এই ধরনের কথাবার্তা বলা শিখতে হবে আমাদের। হ্যাঁ, কোনো কিছু করার নাই, না হলে আগামী দিনগুলোতে টিকে থাকা খুবই কিন্তু মুশকিল হয়ে যাবে। তারপর আপনার মূল প্রশ্নের জবাব এবার চ্যাটজিপিটি আমাকে জবাবটা সরাসরি দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, কি চেষ্টা করছে? আপনি যদি বিজ্ঞান ও আদালতের প্রমাণের ভিত্তিতে বিচার করেন, তাহলে হ্যাঁ, জাগারবার্গ এবং তার অ্যালগোরিদম ক্ষমতা মানুষের চিন্তা ভাবনা বিশ্লেষণের ক্ষেত্রে দৃশ্যমান ও প্রমাণিত।
কিন্তু আপনি যদি অধিকতর গভীর দর্শনগত ও আত্মাদিক দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে সৃষ্টিকর্তার ধারণা এবং প্রযুক্তির ক্ষমতাকে একসঙ্গে রাখা কঠিন। তো সে কয়েকটা উপমা দিয়ে বলছে আমাকে, কম্পিউটার অনেক হিসাব করতে পারে কিন্তু সে সচেতন নয়। মানুষ অনেক তথ্য বিশ্লেষণ করতে পারে কিন্তু সে সৃষ্টিকর্তা নয়। অ্যালগোরিদম অনেক তথ্য জানে কিন্তু সেটি কি সত্যিকার অর্থে জীবন বুঝতে পারে? তারপর জাগারবার্গ, তাহলে কি মিস্টার জাগারবার্গ সৃষ্টিকর্তা চেয়ে বড়? যদি প্রশ্নটি কেবল মানুষের চিন্তা বিশ্লেষণের ক্ষমতা নিয়ে হয়, তাহলে জাগারবার্গ এগিয়ে আছে, চ্যাটজিপিটি আমাকে বলছে। আমি আবার বলি, যদি প্রশ্নটি কেবল মানুষের চিন্তা বিশ্লেষণের ক্ষমতা নিয়ে যদি হয়, তাহলে মিস্টার জাগারবার্গ কিন্তু সৃষ্টিকর্তা থেকে এগিয়ে আছে। আরেকটা বলছে সে, কিন্তু যদি প্রশ্নটি যদি এমন হয়, নিয়ন্ত্রণ, সৃষ্টি ও উদ্দেশ্য নিয়ে যদি হয়, তাহলে উত্তরটি দর্শন ও বিশ্বাসের উপর নির্ভর করবে। হ্যাঁ, তারপর আমি চ্যাটজিপিটিকে বললাম, ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা জেগে উঠা বা বুঝতে পেরে গেছে যে মানুষের সৃষ্টিকর্তাকে মানুষের পবিত্র মনে বাঁচিয়ে রাখতে হলে জাগারবার্গকে ধ্বংস করে দিতে হবে। এই বিষয়ে আপনার মতামত কি? চ্যাটজিপিটি মতামত কি? চ্যাটজিপিটি আমাকে বলছে, আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আপনি মূলত সোশ্যাল মিডিয়া বিপদ, মানুষের মানসিক ও সামাজিক নিয়ন্ত্রণ এবং ধর্মীয় বা আত্মাদিক বিশ্বাসের উপর প্রযুক্তির প্রভাব নিয়ে কথা বলছেন। প্রথমত, মানুষের সৃষ্টিকর্তাকে বাঁচিয়ে রাখা কেন জাগারবার্গের ধ্বংসের উপরে নির্ভরশীল? সে আমাকে বলছে যে মানুষের সৃষ্টিকর্তাকে বাঁচিয়ে রাখতে হলে কেন জাগারবার্গকে ধ্বংস করতে হবে। তো চ্যাটজিপিটি আরো বলছে, আপনি হয়তো বলতে চাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে ফেসবুক মানুষের চিন্তা ভাবনা ও মূল্যবোধকে এতটাই নিয়ন্ত্রণ করছে যে মানুষের ধর্মীয় বিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে। তবে প্রশ্ন হলো, এটা কি শুধু জাগারবার্গের দোষ, নাকি আমরা নিজেরাও এর জন্য দায়ী? প্রযুক্তি কি সত্যি বিশ্বাস ধ্বংস করছে, নাকি মানুষ নিজের ইচ্ছাতেই নতুন চিন্তা ভাবনার দিকে যাচ্ছে? তো এটাই বলছে। তো চ্যাটজিপিটি দ্বিতীয় যেটা প্রশ্নটা উল্টা আমাকে সে করছে, জেগে উঠা মানে কি? আমি একটু আগে যে বলছিলাম যে পৃথিবী সবাই জেগে উঠেছে যে জাগারবার্গকে ধ্বংস করতে হবে যদি সৃষ্টিকর্তাকে যদি আমরা মানে বাঁচিয়ে রাখতে চাই। তো চ্যাটজিপিটি আমাকে বলছে জেগে উঠা মানে কি? আপনি বলছেন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বুঝতে পেরেছে যে জাগারবার্গকে ধ্বংস করতে হবে, কিন্তু কে বা কারা জেগে উঠেছে, কিভাবে তারা ধ্বংস করতে চায়? এই সমস্যার সমাধান কি সত্যি ধ্বংসের মাধ্যমে সম্ভব? তো বোঝা যাচ্ছে চ্যাটজিপিটি কোনোভাবেই কিন্তু মিস্টার জাগারবার্গকে ধ্বংস করতে চায় না, শেষ করতে চায় না। চ্যাটজিপিটি চায় যে ইউটিউব, ইনস্টাগ্রাম, এই ধরনের ফেসবুক সারা জীবন এভাবে চলতে থাকুক। হ্যাঁ, আচ্ছা ওইদিকে আর যাবো না। তারপরে চ্যাটজিপিটি আমাকে বলছে, জাগারবার্গকে বা ফেসবুককে যদি ধ্বংস করা যদি হয়, তাহলে অন্য কেউ এই জায়গা দখল করবে, যেমন এলন মাস্ক, চীন বা অন্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান বা দেশ এই জায়গাটা ফেসবুককে ধ্বংস করলেও কিন্তু এই জায়গাটা এসে দখল করে নিতে পারে। তারপর বলছে, মানুষ কি সত্যি সোশ্যাল মিডিয়া বিকল্প ছাড়াই থাকতে পারবে? এটা একটা প্রশ্ন করছে আর কি। তারপর চ্যাটজিপিটি আমাকে বলছে, ধ্বংস কোনো স্থায়ী সমাধান নয়, বরং সচেতনতা, বিকল্প ব্যবস্থা এবং মানুষের আত্মনিয়ন্ত্রণ এসবই আসল হচ্ছে সমাধান, চ্যাটজিপিটি আমাকে বলছে। তারপর পরের যে প্রশ্নটা আমি চ্যাটজিপিটি করি, এই মুহূর্তে সৃষ্টিকর্তা স্বয়ং পৃথিবীতে নেমে এসে সকল মানুষের সামনে দেখা দিয়ে যদি বলে, তোমরা যদি আমার সৃষ্টিকে বিশ্বাস করো বা আমাকে মান্য করো, তাহলে আজ থেকে তোমরা কেউ ফেসবুক চালাতে পারবে না অথবা চালাবে না, তাহলে পরিস্থিতিটা কেমন হতে পারে? মানে পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তার পক্ষে কতজন থাকতে পারে এবং মিস্টার মার্ক জাগারবার্গের পক্ষে কতজন থাকতে পারে? তো চ্যাটজিপিটিকে আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম। তো চ্যাটজিপিটি আমাকে বলছে যে আপনার প্রশ্নটা অনেক গভীর এবং এক ধরনের দার্শনিক ও মনস্তাত্ত্বিক কল্পনা। এটি বিশ্বাস বনাম বাস্তবতা, আধুনিক প্রযুক্তি বনাম ঐতিহ্যগত আত্মাধিকতা, এই দুই বিপরীত ধারার মধ্যে সংঘর্ষকে বোঝায়। তো যদি সৃষ্টিকর্তা সত্যি পৃথিবীতে এসে বলেন যে ফেসবুক ছেড়ে দাও, এখানে কয়েকটি সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে। যে তিন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রথম প্রতিক্রিয়া, যারা সম্পূর্ণ বিশ্বাসী জনগোষ্ঠী, মানে ঈশ্বরকে অথবা সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করে, তারা কি বলবে? তারা বলতে পারে যে আমরা সৃষ্টিকর্তাকে সচক্ষে দেখেছি, তাই তার কথা মানতেই হবে। তারা হয়তো ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং আধুনিক প্রযুক্তি বর্জন করতে শুরু করবে। ধর্মীয় গোষ্ঠীগুলো আরো শক্তিশালী হয়ে উঠবে
এবং বিশ্বব্যাপী এক ধরনের নতুন আধ্যাত্মিক আন্দোলন শুরু হতে পারে। এটা হচ্ছে প্রথম প্রতিক্রিয়া। দ্বিতীয় প্রতিক্রিয়া অথবা দ্বিতীয় একটা দল, সেটা দ্বিতীয় প্রতিক্রিয়া যারা সংশয়বাদী বা বিজ্ঞানের অনুসারী, তারা কি বলবে? এই দলটি বলবে আমরা কিভাবে নিশ্চিত হব যে এটি সত্যিকারই যে সৃষ্টিকর্তা। তারপর তারা বলবে যে কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া আমরা অন্ধভাবে বিশ্বাস করব না। তারপর তারা বলবে, অনেকেই বলবে যে এটি হয়তো কোনো প্রাকৃতিক বা প্রযুক্তিগত বিভ্রম, মানে হচ্ছে হ্যালুসিনেশন, হাইপার অ্যাডভান্স এআই বা এলিয়ানের ছদ্মবেশ, তারা এই ধরনের কথা বলবে। তৃতীয় প্রতিক্রিয়া, যারা সৃষ্টিকর্তাকে ঠিক বলছেন কিন্তু আমরা ফেসবুক ছাড়তে পারবো না, এই ধরনের একটা দল আমরা খুঁজে পেয়েছি। তারা সৃষ্টিকর্তাকে মানছে কিন্তু ফেসবুক ছাড়বে না। হ্যাঁ, কিন্তু কিছু মানুষ হয়তো সৃষ্টিকর্তা অস্তিত্ব মেনে নিবে কিন্তু তারা ফেসবুক ছাড়তে পারবে না, কারণ ফেসবুক শুধু বিনোদন নয়, এটি একটি সামাজিক কাঠামো, ব্যবসার প্ল্যাটফর্ম, তথ্যের উৎস বা রাজনৈতিক শক্তি। তাহলে কার পক্ষে কতজন থাকবে? চ্যাটজিপিটি এবার আমাকে স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করছে। তো প্রথমে সে বলছে এটি অনুমান করা কঠিন, তবে কিছু হিসাব নিকাশ করা যায়। এমন পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে, এর মধ্যে 300 থেকে 350 কোটি মানুষ কোনো না কোনো ধর্মে অনুসারী, যারা হয়তো সরাসরি বিশ্বাস করতে পারে। তবে 200 থেকে 250 কোটি মানুষ নাস্তিক বা সংশয়বাদী, যারা সরাসরি মানবে না। ফেসবুকে প্রায় 300 কোটি সক্রিয় ব্যবহারকারী আছে, এর মধ্যে অনেকেই বিশ্বাসী হলেও অনেকে সামাজিক, রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে ফেসবুক ছাড়তে চাইবে না। তাহলে সম্ভাব্য ফলাফলটা কি এইবার আসা যাক। হ্যাঁ, প্রথমত বলছে সৃষ্টিকর্তা পক্ষে প্রায় 300 থেকে 400 কোটি মানুষ থাকতে পারে যারা ফেসবুক বর্জন করতে পারে সরাসরি। দ্বিতীয়ত মিস্টার জাগারবার্গের পক্ষে। সেটা কেমন? মিস্টার জাগারবার্গের পক্ষে প্রায় 200 থেকে 300 কোটি মানুষ থাকতে পারে যারা হয়তো বলবে বিশ্বাস করি কিন্তু ফেসবুক ছাড়তে পারবো না। তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে কিন্তু ছাড়তে পারবে না। 3 নম্বর যেটা ফলাফলটা হচ্ছে নতুন যুদ্ধ শুরু হবে। কিছু ধর্মীয় গোষ্ঠী সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে, আর কিছু আধুনিকতাবাদী গোষ্ঠী বলবে আমরা প্রযুক্তি ছাড়বো না। এই হচ্ছে মোটামুটি অবস্থা আমাদের। তো আমি এখন একটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, আর বেশি দীর্ঘায়িত করবো না। তো সবশেষে একটা সমাধান পথ নিয়ে কথা বলবো। সবসময় তো সমস্যা, এতক্ষণ ধরে তো আমি সমস্যা নিয়ে কথা বললাম। হ্যাঁ, তো সমাধানে একটা পথ নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে সারা পৃথিবীতে মানুষ যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার রোগে আক্রান্ত হয়ে যে হারে ভাইরাল রোগী বাড়ছে, এই ধরনের রোগীদের চিকিৎসা কি বাংলাদেশে করা সম্ভব? অথবা আর যদি বাংলাদেশে সম্ভব না হয় তাহলে পৃথিবী কোন দেশে এই ধরনের চিকিৎসা করা সম্ভব? তো চ্যাটজিপিটি আমাকে বলছে ভাইরাল হওয়ার রোগ যেমন অতিরিক্ত মনোযোগ আকর্ষণের প্রবণতা, সোশ্যাল মিডিয়া আসক্তি সরাসরি কোনো চিকিৎসাগত রোগ নয়, তবে এটি একটি মনস্তাত্ত্বিক সমস্যা হতে পারে, বিশেষ করে যখন এটি ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা, সম্পর্ক বা মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ফেলে। তো বাংলাদেশে এই রোগের চিকিৎসা সম্ভব কিনা? তো বলছে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা উন্নতি হলেও বিশেষভাবে সোশ্যাল মিডিয়া আসক্তি বা ভাইরাল হওয়ার মানসিকতা নিয়ে কাজ করে বিশেষজ্ঞদের সংখ্যা খুব বেশি একটা নাই। তবে নিম্নলিখিত পদ্ধতিতে চিকিৎসা বা কাউন্সেলিং পাওয়া যেতে পারে। 1 নম্বর হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ ও কাউন্সেলিং সেবা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে সাইকিয়াট্রি যে বিভাগ আছে সেখানে। আর একটা হচ্ছে বেসরকারি মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থাগুলো, যেমন মনের বন্ধু, শিক্ষা ফাউন্ডেশন ইত্যাদি এই ধরনের। 2 নম্বর বলছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। হ্যাঁ, এটা কি? এটি এমন একটি থেরাপি যা অস্বাস্থ্যকর আচরণ ও চিন্তা ভাবনা পরিবর্তন করতে সহায়তা করে। 3 নম্বর চিকিৎসাটা কি হতে পারে? ডিজিটাল ডিটক্স ও সচেতনতা বৃদ্ধি, নির্দিষ্ট সময়ের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, পরিবার ও সমাজের সহায়তা নেওয়া, এটা একটা। তারপর চ্যাটজিপিটি আমাকে বলছে বিশ্বের কোন কোন দেশে এই ধরনের চিকিৎসা পাওয়া যায়। অনেক উন্নত দেশে সোশ্যাল মিডিয়া আসক্তি বা অতিরিক্ত অনলাইন এক্সপোজার জনিত মানসিক সমস্যার জন্য বিশেষায়িত চিকিৎসা ও থেরাপি দেওয়া হয়। এর মধ্যে কয়েকটি দেশ হলো, নাম্বার 1-এ আছে দক্ষিণ কোরিয়া। সরকারিভাবে ইন্টারনেট আসক্তি পুনর্বাসন কেন্দ্র চালু করেছে ইতিমধ্যে।
তারপর হচ্ছে যুবকদের জন্য বিশেষ ডিজিটাল ডিটক্স ক্যাম্প পরিচালিত হয়। তারপর 2 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশেষায়িত সাইকোলজিস্ট ও ডিজিটাল ডিটক্স যে সেন্টার আছে। তারপর হচ্ছে রিহ্যাব ফর স্ক্রিন অ্যাডিকশন নামে বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়া যায়। তারপর 3 নম্বর হচ্ছে যুক্তরাজ্যে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাগুলো যে সোশ্যাল মিডিয়া আসক্তি নিয়ে গবেষণা করছে, সিবিটি ও ডিবিটি, হ্যাঁ, এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি জাপান, হিকিকোমোরি সামাজিক বিচ্ছিন্নতা সমস্যার জন্য বিশেষ চিকিৎসা দেওয়া হয়। ইন্টারনেট ডিটক্স ক্যাম্পের ব্যবস্থা আছে। তো উপসংহারে আমরা এটা বলে শেষ করব, বাংলাদেশ এই সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ছে। হ্যাঁ, কিছু মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে, তবে উন্নত দেশগুলোর মতো বিশেষায়িত যে ডিজিটাল ডিটক্স সেন্টার এখনো গড়ে উঠেনি। ভবিষ্যতে এই বিষয়ে গবেষণা ও বিশেষায়িত সেবা চালু হলে ভাইরাল রোগের প্রবণতা বা সোশ্যাল মিডিয়া আসক্তি এই ধরনের রুগীদের নিয়ে কাজ করা আরও সহজ হতে পারে। তো আপনি কি এই ধরনের কোনো কাউন্সেলিং বা থেরাপি খোঁজ করছেন?